আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সাবেক সচিব, রাজনৈতিক বিশ্লেষক জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শহীদ ভাই, একটা বিষয় নিয়ে আসলে আলোচনা করতে চাই, সেটা হলো আজকে হলো অগাস্টের 16 তারিখ। গতকালকে ছিল 15 আগস্ট। আমরা গত 15-16 বছর ধরে দেখেছি 15 আগস্ট আমাদের দেশে একভাবে পালিত হয়। তার আগে আবার যখন খালেদা জিয়া বিএনপি ক্ষমতা ছিল, তখন আবার আরেকভাবে পালিত হতো। গণমাধ্যমের আমরা বিভিন্ন রকম ভিন্ন ভিন্ন প্রভাব দেখেছি। এবার আমরা আরেক ধরনের প্রভাব দেখলাম। 32 নম্বরের সামনে কিছু মব দেখলাম, পুলিশের নিষ্ক্রিয়তা দেখলাম, এবং এটা নিয়ে নানা ধরনের কথাবার্তাও দেখলাম। এবং এরই ফাঁকে, এরই মধ্যে পাশাপাশি সময়ে আমরা দেখলাম যে নতুন বিএনপি সরকারের 180 দিন অতিক্রান্ত হলো। এই সরকার দায়িত্ব নেওয়ার সময় এই সরকারের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, উনিও কিন্তু 180 দিনের একটা টার্গেট প্রকাশ করেছিলেন যে আমরা 180 দিনের মধ্যে একটা দেখবো কি হয়। তো কি করতে চান 180 দিনে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু না বললেও আমাদের সবার মধ্যে কিন্তু একটা প্রত্যাশা ছিল যে 180 দিনের পর আমরা কি দেখতে চাই। আপনারও নিশ্চয় একটা প্রত্যাশা ছিল। আপনার সেই প্রত্যাশা কতটুকু মিটল? সরকারের 180 দিন অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা তো অনেক সময় দেখি যে 100 দিনও একটা গুরুত্বপূর্ণ, 100 ডেজ। সরকারের মেয়াদ তো হলো 5 বছর। একদিন 5 বছরে 365 × 5, অনেক দিন। তবু সরকার যখন নতুন ভাবে গঠন করা হয়, তখন আমরা অতীতে দেখেছি যে 100 দিনের একটা প্রোগ্রাম তারা জনমানুষকে জানান দেন যে তারা কি কি করতে চান। আগের সময় এসব হয়নি, সুতরাং তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। সেই গুরুত্বপূর্ণ কাজগুলো তারা 100 দিনের মধ্যে শেষ করতে চান, অথবা শুরু করতে চান, শুরু করে তাদের মেয়াদে শেষ করতে চান। এরকম সরকারের একটা ঘোষণা থাকে এবং 180 দিন নিয়ে আলাপ আলোচনা আছে, আলাপ আলোচনা চলবে। কিন্তু 180 দিনের মধ্যে সরকারের তো তেমন, যদি আমরা বলি যে সরকারের খুব বড় সফলতা কোথায় কোথায় আছে, এখন পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন চলছে। পার্লামেন্টে আমরা বসতে দেখেছি, বাজেট পাস হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি করার চেষ্টা করছেন। আপনি একটু আগে মবের কথা বলছেন, 32 নম্বরে মব হয়েছে গতকাল। মব তো ডক্টর ইউনূসের আমলে মবের যে শাসন আমরা দেখেছি, মবের যে দুঃশাসন বলতে পারেন, মবের মূল্য, সেটা থেকে জাতি কিছুটা স্বস্তি পেয়েছে এরকম মনে হতে পারে। কিন্তু আমাদের বিদ্যুৎ সেক্টরের অবস্থা খুব খারাপ, জ্বালানি সেক্টরের অবস্থা খুবই খারাপ। কেননা এফআরএসইউ একটাতে আগুন ধরে গিয়েছিল, সেটা ঠিক না করা পর্যন্ত গ্যাস এবং ইলেকট্রিক সাপ্লাই ঠিক করা খুব বেশি সম্ভব হবে না। এর মধ্যে সরকার একটা এফআরএসইউ অর্ডার দিয়েছেন, সেটা দ্রুত গতিতে আনার চেষ্টা করছেন তারা আনসলিসিটেড অফার থেকে। সেটা আনলে হয়তো আরো কিছুটা উন্নতি হবে। এর কারণ হচ্ছে ডক্টর ইউনূসের সময় এফআরএসইউ দুটার অর্ডার দিয়ে গেছিল আগের সাবেক সরকার, ওনারা হঠাৎ করে এটা হুট করে বাতিল করে দিলেন। উনি ওনার জ্বালানি পরামর্শ করে এসব করেছেন যে আনতে হবে এলএনজি। সকলেই কিন্তু তারা এই যে যদি অর্ডার করা হয়, এটা মোটামুটি 2 বছর লাগে এটা আসতে। সুতরাং আমরা এখন একটা প্যাচের মধ্যে পড়ে গেছি, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সৃষ্টি। তো সরকার চেষ্টা করছে, এরকম বোঝা যায় তারা চেষ্টা করছেন। আর অন্যান্য বিষয়ে অর্থনৈতিক অবস্থা এমন কোনো উন্নতি হয়নি বলতে হবে। অর্থনীতিতে এই গ্যাস সেক্টরের অসুবিধা, জ্বালানির অসুবিধা, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, বিশেষ করে তাদের দ্রব্যমূল্য তাদের উপর বাড়তি দিতে এমন কোনো উন্নয়ন হয়নি। ভবিষ্যতে আইন শৃঙ্খলা এই দুটো, কিন্তু সেই চেষ্টা আমরা আরো সামনে দিয়ে নাম্বার দিতে পারবেন না, কারণ তাদের কিছু সীমাবদ্ধতা ছিল, যে সীমাবদ্ধতা গুলো আরোপিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় পলিসি ডিসিশন এবং মিস্টেকের জন্য। তাদের যে বালখিল্যতা, এ কারণেও বলতে পারেন। জি, তো আমরা একটু একটা প্রসঙ্গে আসতে যাচ্ছি, সেটা হলো যে খুব মানে ক্যাটাগরিক্যালি আমরা দেখলাম যে 15 আগস্ট উপলক্ষে গতকালকে 32 নম্বরকে কেন্দ্র করে বেশ কিছু অঘটন ঘটলো। কিছু লোককে দেখলাম যে সেখানে মানে এক ধরনের মব তৈরি করলো, সেখানে পুলিশ উপস্থিত ছিল। পুলিশরা যারা মব তৈরি করলো তাদেরকে কিছু বললো না, উল্টো
যাদের উপর আঘাত করলো তাদের 2 জনকে ধরে নিয়ে গেল, এর মধ্যে 2 জন নারীও ছিলেন। তো আমার কথাটা হলো যে আসলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক এনভায়রনমেন্ট যেখানে থাকার কথা, সেখানে এই ধরনের মবটাকে আপনি কি বলবেন? এটা কি চলতে দেওয়া উচিত কিনা? এই সরকারের আমলেও চলছে, এটাকে আপনাকে একটু মানে আহত করে কিনা? এই মবের মূল্য তো আমাদের যে আগস্টের অভ্যুত্থান তার একটা অফসোর্স আপনি বলতে পারেন, অথবা আগস্ট অভ্যুত্থানের পরে যারা এর নেতৃত্ব দিয়েছিলেন এবং ডক্টর ইউনূস যে সরকার গঠন করেছিলেন তারা দেশে একটা মবের মূল্য তৈরি করে মবের শাসনের মধ্য দিয়ে, যেহেতু তাদের কোনো রাজনৈতিক দল ছিল না আসলে, সুতরাং তারা পুলিশের উপর ভরসা করতে পারেনি। পুলিশের উপর যে আক্রমণ হয়েছে সেটা আমরা জানি, 450টার বেশি থানা আগুন দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তো পুলিশের মোরাল পুরোপুরি ভেঙে গিয়েছিল। তারা সেনাবাহিনীর উপরে বিশ্বাস করতে পারেন নাই, তেমন আস্থা রাখতে পারেন নাই, কারণ সেনা প্রধান ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়া সে বিষয়ে তার একটা আপত্তি প্রকাশ করেছিলেন। এসব নানান কারণে তিনি হয়তো সেনা প্রধান এবং তার উপরে তেমন ভরসা রাখতে পারেননি। তিনি সিভিল সার্ভিসের উপর কোনো ভরসা রাখতে পারেননি, জুডিশিয়ারির উপরে কোনো ভরসা রাখতে পারেনি সরকার। এবং নানা কারণে এই ভরসার কিছু তো কারণ আছে, যে ভরসার স্থলটাতে কিছু সন্দেহ, কিছু অবিশ্বাস থাকবে। কিন্তু আপনি যখন সরকার গঠন করবেন, সরকার তৈরি করবেন, তখন সকলকে নিয়ে আপনাকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দেশের উন্নতি, এক কথায় জনগণের সেবা, জনকল্যাণ, গণতন্ত্র ফিরিয়ে আনা, যেসব কথা আমরা শুনেছি সেই সব বিষয়ে কাজ করার দরকার ছিল। কিন্তু সেই কাজগুলো না করে তারা দেশে একটা মবের মূল্য চালু করলেন এবং মবের শাসন চালু করলেন। যেখানে খুশি সেখানে মব, যেখানে খুশি সেখানে মব, সেখানে মব চলে, মব মানুষকে মারধর করে, মব মানুষের কাপড় চোপড় খুলে নেয়, মব মানুষের বাসায় হাজির হয় কয়েকজন মিলে, তারপর সেখানে লুটপাট করে, চাঁদা তুলে, টাকা পয়সা তুলে, এই সব একেবারে কি বলবো মাচ্ছান্যার মতো অবস্থা তৈরি করেছিলেন ডক্টর ইনু। সেই মবের মূল্যকে যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে এখনো কেউ কেউ বের হতে পারেনি। আপনি যেমনটি বলছেন যে বঙ্গবন্ধু জাতির পিতা, এবং বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এই বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র হয়তো পেতাম না। আমরা বঙ্গবন্ধুকে এই জন্য জাতির পিতা মনে করি, এবং বঙ্গবন্ধুর যে রোল 1971 সালের 10ই জানুয়ারি পর্যন্ত, তার যে আত্মদান এবং তিনি যে পরিমাণ কষ্ট করেছেন, তিনি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের জন্মের জন্য যা করেছেন, সেই জন্য বঙ্গবন্ধুকে অনেকেই শ্রদ্ধা করবেন, কেউ কেউ নাও করতে পারেন, সেটা তাদের ব্যক্তিগত বিষয় এবং তাদের গণতান্ত্রিক স্বাধীনতা। কিন্তু যারা শ্রদ্ধা করবেন তারা শ্রদ্ধা প্রকাশ করতে পারবেন না, এটা কোনো গণতন্ত্রের বিষয় হলো না। এখন এই জিনিসটাও তো চালু হয়েছে 5ই আগস্টের পরে। 32 নম্বরে কিন্তু যখন পাকিস্তান শাসন ছিল, জেনারেল আইয়ুবের শাসন ছিল, ইয়াহিয়া খানের শাসন ছিল, তখনও কিন্তু 32 নম্বরে কোনো হামলা হয়নি, কোনো মব করা হয়নি, তখনও 32 নম্বর ভাঙা হয়নি, 32 নম্বর তালা দিয়ে রাখা হয়নি। তো এই যে মবের যে মূল্যটা তারা চালু করলেন এবং 32 নম্বরে ভাঙচুর করালেন, 2বার 3বার 4বার ধরে ভাঙচুর করানো, এবং আমাদের সিটি কর্পোরেশনের বুলডোজার পর্যন্ত ওখানে চলে গেল, এবং তারা ঘন্টার পর ঘন্টা ধরে ভাঙচুর করলো। এরকম তো প্রথম আলো, ডেইলি স্টার, উদিচি, আপনার ছায়ানট, সব জায়গায় এরকম হামলা হলো, আগুনে পুরানো হলো। আমরা ইউনূস সরকারকে কি দেখলাম? নীরবে নিভৃতে তারা চুপচাপ বসে থাকলেন। এবং এই সব জায়গা থেকে, এটা তো ঢাকা শহরের মধ্যে, 32 নম্বর থেকে ইউনূস সাহেবের বাড়ি দূরত্ব 2-3 কিলোমিটারের বেশি হবে না। প্রথম আলো থেকে ইউনূস সাহেবের বাড়ির দূরত্ব 1 কিলোমিটারের মধ্যে। উনি এখানেই থাকতেন, এখানেই উনি ছিলেন, এখানেই তাদের কিচেন ক্যাবিনেটের বৈঠক হতো, এখানেই তাদের সমস্ত লোকেরা ছিলেন। তারপরেও তারা এইসব থামানোর কোনো চেষ্টা করেনি। এখন আপনি যেটা বললেন, 32 নম্বরে অনেক পুলিশ আমি দেখেছি ভিডিও ফুটেজে, অনেক পুলিশ ছিল, কিন্তু পুলিশ কোনো কথা বলেনি, পুলিশ কোনো প্রতিবাদ করেনি, পুলিশ কোনো বাধা দেয়নি। এটা পুলিশের উপর কি নির্দেশনা এটা জানতে হবে, আমি জানি না তাদের প্রতি কি নির্দেশনা আছে। বাট পুলিশকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের উপর যে অর্পিত দায়িত্ব, তাদের যে ফৌজদারি কার্যবিধি, প্যানাল কোড এন্ড পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল, এগুলো কিন্তু প্রত্যেক পুলিশের সিপাহী থেকে একদম অফিসার পর্যন্ত প্রত্যেককে পড়ানো হয়, তাদেরকে ট্রেনিং দেওয়া হয় সারদাতে দীর্ঘ সময়, স্বল্প সময়, এবং তাদের কিন্তু প্রতি বছর 2 বছর পর পর তাদের পরীক্ষা হয়, তাদেরকে ক্লাস করতে হয়, তাদেরকে ট্রেনিং এর মধ্যে এসবের মধ্যে দিয়ে যেতে হয়। সুতরাং একজন পুলিশ কনস্টেবল, একজন এসআই, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানেন তাদের কাজ কি, তারা কিভাবে কাজ করবেন। কিন্তু 32 নম্বরে কোনো পুলিশ কর্মকর্তা বা পুলিশের কোন সদস্যকে সেই কাজটা করতে দেখা যায় নাই। উল্টো যারা মব করলেন তাদেরকে না ধরে তারা গ্রেপ্তার করলেন যারা ওখানে ফুল দিতে গিয়েছিল।
আমি 2-3 জনের ইন্টারভিউ দেখেছি। একজন নারীর ইন্টারভিউ দেখছি, তাকে তরুণী বলাই ভালো। তিনি একজন মুক্তিযোদ্ধার মেয়ে, সম্ভবত দক্ষিণাঞ্চলের থেকে এসেছিলেন বা দক্ষিণাঞ্চলের বসবাসকারী। তিনি বলছেন, আমি মুক্তিযোদ্ধার মেয়ে, আমি তাকে সম্মান জানাতে এসেছি, এটা আমার অধিকার। অথচ তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এরকম কাউকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে। এবং মব যারা করেছিলেন তারা সংখ্যায় খুবই অল্প ছিলেন। এর আগে অনেক বেশি ছিল, তারও আগে 32 নম্বর ভাঙার সময় বেশ কিছু মানুষ ছিল। আজকে আমি তেমন বড় কোনো গ্যাদারিং দেখিনি, কেমন ভাবে মব করতে গিয়েছেন শত শত লোক, এমনটা নয়। তো তারপরেও পুলিশ কেন এটা কন্ট্রোল করলো না, পুলিশ কেন তাদেরকে গ্রেপ্তার করলো না, তাদেরকে আইনের সোপর্দ করলো না, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। এবং এই প্রশ্ন কিন্তু জবাবটা আগে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাইতে পারতাম, যে অন্তর্বর্তীকালীন সরকার সব দেখেও দেখে না। এখন তো আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, সুতরাং তারা পুলিশকে অলরেডি অর্গানাইজ করেছেন। তারা পুলিশের মাধ্যমে তো চেষ্টা করছেন কাজকর্ম করার জন্য, এবং পুলিশকে আমরা মাঝে মাঝে তো খুব অ্যাক্টিভ দেখতে পাই, পুলিশ কাজকর্ম করে। সুতরাং এই জবাবটা কিন্তু তাদেরকে দিতে হবে, এক সময় না এক সময় তাদেরকে এই বিষয়ের জন্য জবাবদিহি করতে হবে। নিশ্চয়ই তারা জবাবটা দিবেন, এবং এই জবাবটা আপনারা চাইতেই পারি, চাওয়াটা কোনো অন্যায় হবে না। এবং 32 নম্বরে মানুষ যেতেই পারে বঙ্গবন্ধুকে, জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে। এবং শ্রদ্ধা জানানোর তো বিষয়ে ধরেন, আজকাল তো সোশ্যাল মিডিয়া আছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন লক্ষ লক্ষ মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে, তাই না? সুতরাং এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে 95% মানুষ কিন্তু বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশের মানুষ। তারা কিন্তু এই শ্রদ্ধা নিবেদন করছে। সুতরাং এটা যদি আপনি এই রেস্ট্রিকশন যদি না দেওয়া হয়, এবং সেখানে যদি শ্রদ্ধা নিবেদনে বাধা না দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে, বলা হয় না যে আওয়ামী লীগ নামে কোনো দল নাই, একটা মাফিয়া দল, তাদেরকে কেউ সমর্থন করে না, তাদের সমর্থন এখন জিরোতে আছে কারো কারো মতে, কেউ কেউ 5%, কেউ 10%, এবং অনেক তর্ক বিতর্কের পরে কেউ 30 থেকে 20-এর মধ্যে থাকেন। সুতরাং তাদের যে সমর্থন আছে না নাই, সেটা কিন্তু এইটুক, মানে 15ই আগস্টে শুধু আপনি ওপেন করে দেন, তাহলেই কিন্তু বোঝা যাবে শান্তিপূর্ণভাবে কত মানুষ তাকে শ্রদ্ধা জানাতে যায়। তো আমরা আমরা কি সেই ভয়ে আছি কিনা, আমরা বঙ্গবন্ধু নামটাকে ভয় পাই কিনা, আমরা 32 নম্বর এই বাড়িটাকে ভয় পাই কিনা? এই ভয় পাওয়ার কথা তো পাকিস্তানি সৌর শাসকদের ছিল, তারা ভয় পেয়েছিলেন। তারা ভয় পাকিস্তানি জান্তা ভয় পেতে পারেন, কিন্তু বর্তমান সরকার, তারা তো মুক্তিযুদ্ধের যে নেতা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম, তো মেজর জেনারেল জিয়াউর রহমান যে দলটি গঠন করেছেন, এবং এই দলে অনেক মুক্তিযোদ্ধা আছে। এখনকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা, তিনি আবার দেশের স্পিকার। তাদের মধ্যে যায় মুক্তিযোদ্ধারা আছে, মুক্তিযুদ্ধ নিয়ে তারা অনেক কথা বলেছেন, তারা মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের শক্তি হিসাবে নিজেদেরকে প্রকাশও করেছেন। সুতরাং তাদের তো এখানে ভয় পাওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। এখানে অন্য কোনো চাপ আছে কিনা, অন্য কেউ কোনো ষড়যন্ত্র করছে কিনা, ডিপ স্টেটের কোনো খেলাধুলা আছে কিনা, এইসব বিষয় নিয়েও আলোচনা হতে পারে। জি, আমি এখন একদম শেষ প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছি। আপনি যেরকম বললেন যে গতকালকে আপনি অনেকগুলো ভিডিও দেখেছেন, অনেকে অনেক কথা বলছে, যে মারছে তাদের সংখ্যাও কম, মবকারীদের সংখ্যাও তো বেশি ছিল না। কিন্তু আপনি লক্ষ্য করলাম, সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন যে আপনারা কে? তখন একজন লোক বলছিল যে আমি একজন জুলাই যোদ্ধা। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে জুলাই যোদ্ধার ডেফিনেশনটা কি? কে জুলাই যোদ্ধা এবং কে জুলাই যোদ্ধা নয়? এটা নিয়ে কি আপনি আপনার মনে কোনো প্রশ্ন কখনো জেগেছে যে জুলাই যোদ্ধা আসলে কারা? এখন যাদেরকে দেখছি জুলাই যোদ্ধা বলে দাবি করছেন, তাদের অনেকে, মাসুদ কামাল আপনি তো জানেন, 14 সাল থেকে 26 সাল, 12 বছর না, ওই যে একটা নির্বাচন হয়েছিল, 155টা আসনে বিনা ভোটে জিতেছিল আওয়ামী লীগ, বিএনপি সেই নির্বাচনে যায়নি, জামাত যায়নি। তো সেই নির্বাচনের পর থেকে এই 5ই আগস্ট 2024 পর্যন্ত এখন যাদেরকে আমি জুলাই যোদ্ধা হিসেবে ছবি দেখি, যাদেরকে মব করতে দেখি, যারা বড় বড় বক্তৃতা বিবৃতি দেন, কথা বলেন, তাদেরকে কিন্তু তখন আমি, বা আপনি দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখিনি। আমি তাদেরকে কোথাও কোনো কথা বলতে দেখিনি, কোথাও কোনো বিষয়ে আলোচনা করতে দেখিনি, কোথাও মিছিল পর্যন্ত করতে দেখিনি। তো এই সময় হঠাৎ করে 5ই আগস্টের পরে এই যে জুলাই যোদ্ধা, সারা দেশব্যাপী জুলাই যোদ্ধা হিসেবে যারা নিজেদেরকে পরিচিতি দেন, সেই জুলাই যোদ্ধার বিষয়ে তো তাদের যে দল এনসিপি মনে হয় এই জুলাই
যে সমন্বয়ক যেটা তৈরি করেছিল, সেই সমন্বয়কটা বোধহয় সমন্বয়ক পরিষদ টরিষদ সব বাতিল করে দিয়েছে। এখন কোথাও কোনো সমন্বয়ক নাই। তো কেউ কেউ নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করেন এবং দাবি করে এইসব কাজ করেন। এবং এনসিপি কে অন্তত দেখি না, বা জামাতকে দেখি না, এমনকি বিএনপি কেও দেখি নাই যে জুলাই যোদ্ধার নামে যারা এইসব অপকর্ম করছে, যারা বিশৃঙ্খলা করছে, তাদের ব্যাপারে কিছু কথা বলতে। এই যে জুলাই যোদ্ধার নামে যে তারা করেন, যে যে ইন্টারভিউর কথা আপনি বললেন, আমিও দেখেছি সেই ইন্টারভিউটা, সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো, তিনি ওই জবাব দিলেন এবং তারপরে জবাব দিতে না পেরে তিনি নিজেই চলে গেলেন। উনাকে কে দায়িত্ব দিচ্ছে? ওখানে তো শত শত পুলিশ ছিল, আমি নাম্বারটা জানি না, বাট যে ভিডিও দেখেছি সেখানে কয়েক প্লাটুন পুলিশকে রিপোর্ট করা হয়েছিল আজকে, যে তারা ওখানে থাকবেন এবং তারাই বাধা দিবেন, কাউকে হয়তো যেতে দিবেন না, এরকম কি ইনস্ট্রাকশন ছিল। সাংবাদিকদের তারা ভিতরে প্রবেশ করতে দিয়েছেন, বাট আর কাউকে প্রবেশ করতে দেন নাই। সুতরাং ওইখানে জুলাই যুদ্ধের তো কোনো দায়িত্ব ছিল না। উনি কিসের দায়িত্ব পালন করেন? উনার কাজ তো আইন শৃঙ্খলা রক্ষা করা না। তো উনি যে কথাগুলো বললেন, উনার তো ভিডিও রেকর্ড আছে। এখন দেখতে হবে সরকার তাকে স্বীকৃতি দেয় কিনা। সরকার, আপনি জিজ্ঞেস করতে পারেন সরকার তো তাকে স্বীকৃতি দেয়নি, বা সরকারও তো একেবারে আনুষ্ঠানিকভাবে তাকে স্বীকৃতি দেয়নি। কিন্তু তিনি যে কাজটা করেছেন সেটা বেআইনি হয়েছে, আইনের বরখেলাপ হয়েছে। তিনি ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তিনি কাউকে মারধর করেছেন, সেটা ফৌজদারি অপরাধ। সরকার যদি স্বীকৃতি না দেয়, এখন সরকারের দায়িত্ব হবে যারা সেখানে মব করেছেন, তারা একেবারে আইন ভঙ্গ করেছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, ফৌজদারি অপরাধ করেছেন মারধর করার মধ্যে দিয়ে, এবং সেটা তাদের দায়িত্ব ছিল না, তাকে কোনো নাগরিক দায়িত্ব পালন করতে বলা হয়নি। ওখানে সদস্য পুলিশ ছিল, তারাই এই দায়িত্বটা পালন করতে পারতেন, তারা তাদের আইনানুগ ব্যবস্থা নিতে পারতেন। এখন সরকারের উচিত হবে, পুলিশ বাহিনীর উচিত হবে, এই সব কাজ যারা করেছেন, অন্যায় করেছেন, তাদেরকে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা। এটা যদি সরকার না করেন, তাহলে মানুষ মনে করতে পারে, অনেকেই মনে করবেন, আমারও মনে হতে পারে, যে সরকার এই সব মবকে সমর্থন করেন। মবকে সমর্থন করা কিন্তু ভালো জিনিস না। মবই, মবের রাজত্ব কায়েম করতে দেওয়া যাবে না, মবকে বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না, মবকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। এটা যদি আমরা যত তাড়াতাড়ি করব ততই উত্তম। সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু একটা চ্যালেঞ্জ, সুতরাং সরকারের দায়িত্ব হবে মব কন্ট্রোল করে, মবের সৃষ্টি যারা করছেন তাদেরকে গ্রেপ্তার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা করা, এবং তারাও যাতে ন্যায় বিচার পান সেটা নিশ্চিত করা। সকলেই যাতে ন্যায় বিচার পান সেটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জি, অনেক ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আমাদের 15 আগস্ট, মব এবং সরকারের 180 দিন, এসব নিয়ে আমাদের রাজনীতি বিশ্লেষক, সাবেক সচিব জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খানের বিশ্লেষণ। আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন, আপনাদের কোনো ভিন্ন মত থাকলে সেটাও লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।